ফিন্যান্সিয়াল মার্কেটের চার্টগুলো যখন পাগলের মতো ওঠানামা করে তার পেছনে আসলে কলকাঠি নাড়ছে কে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আইসিটি অর্ডার ব্লক কনসেপ্ট শব্দটা হয়তো অনেকেরই চেনা। বড় বড় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ঠিক কোথায় তাদের বিশাল অঙ্কের টাকা ঢালছে আর চার্টের মধ্যে কী ধরনের পদচিহ্ন বা ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে সেটাই আজ আমরা ডিকোড করব। এটা কোনো সাধারণ থিওরি নয়, বরং একদম প্র্যাকটিক্যাল প্রাতিষ্ঠানিক ট্রেডিং মেকানিজমের কোর কনসেপ্ট। আচ্ছা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ ঠিক কি কি টপিক কভার করা হচ্ছে। প্রথমে থাকছে স্মার্ট মানি এবং অর্ডার ব্লক, এরপর বুলিশ এবং বিয়ারিশ অর্ডার ব্লক, তারপর দেখা হবে অর্ডার ব্লক আসলে কেন কাজ করে, সবশেষে ট্রেডারদের কিছু সাধারণ ভুল এবং একটি খুবই সহজ ট্রেডিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। চলুন সরাসরি প্রথম টপিকে চলে যাওয়া যাক। 1 নম্বর, স্মার্ট মানি এবং অর্ডার ব্লক। আইসিটি বা ইনার সার্কেল ট্রেডের কনসেপ্টের একদম কেন্দ্রে আছে এই অর্ডার ব্লক। জিনিসটা আসলে কি? সহজ কথায়, চার্টের এমন একটা স্পেসিফিক ক্যান্ডেল বা জোন যেখান থেকে স্মার্ট মানি, মানে ওই যে বড় বড় ব্যাংক আর ইনস্টিটিউশনগুলো তাদের বিশাল মার্কেট মুভমেন্ট শুরু করে। একবার ভাবলে দেখা যায় যেখান থেকে এই বিশাল প্রতিষ্ঠানগুলো মার্কেটে এন্ট্রি নেয় সেই জায়গাটা পরবর্তীতে একটা দারুণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এটা যেন চার্টে রেখে যাওয়া তাদের একটা গোপন সিগন্যাল। মার্কেট যখন কোনো একদিকে হঠাৎ করে রকেটের গতিতে ছুটতে শুরু করে, খেয়াল করলে দেখা যায় তার ঠিক আগেই সাধারণত একটা বিপরীতমুখী স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়। এই যে শক্তিশালী মুভমেন্টের ঠিক আগের ক্যান্ডেলটা, এটাই হচ্ছে আসল স্ট্রাকচারাল ফুটপ্রিন্ট। বুদ্ধিমান ট্রেডাররা চার্টে বসে বসে ঠিক এই স্পেসিফিক ক্যান্ডেলটাকেই ট্র্যাক করেন, কারণ এটা এমনি এমনি তৈরি হয়নি। এখান থেকেই মার্কেটের আসল কারিগররা তাদের ভলিউম ইনজেক্ট করেছিল। এবার একটু স্পেসিফিক উদাহরণের দিকে যাওয়া যাক। 2 নম্বর পয়েন্ট, বুলিশ অর্ডার ব্লক। কিভাবে একটা পারফেক্ট বুলিশ অর্ডার ব্লক খুঁজে বের করতে হয়, এটা তার একটা চমৎকার উদাহরণ। এর জন্য বেশ কিছু কড়া নিয়ম আছে। প্রথমত, মার্কেটকে নিচ থেকে উপরের দিকে একটা অসম্ভব স্ট্রং মুভ বা ইম্পালস তৈরি করতে হবে। দ্বিতীয়ত, এই মুভমেন্টের ধাক্কায় আগের হাই বা সুইং পয়েন্টটাকে একদম ব্রেক করে ফেলতে হবে। এই দুটো শর্ত যখন মিলে যায় তখন সেই বিশাল বুলিশ মুভের ঠিক আগে যে শেষ বিয়ারিশ বা রেড ক্যান্ডেলটা ছিল সেটাকে বুলিশ অর্ডার ব্লক হিসাবে মার্ক করা হয়। জোনটা একবার মার্ক করা হয়ে গেলে আসল কাজ শুরু, ধৈর্য ধরে অপেক্ষা করা। প্রাইস যখন চার্টে ঘুরে ফিরে আবার ঠিক এই জোনে ফিরে আসে বা রিট্রেস করে, মূলত তখনই বাই এন্ট্রির সবচেয়ে ভালো সুযোগটা তৈরি হয়। লজিকটা খুব সিম্পল। স্মার্ট মানি যেহেতু ঠিক এই জায়গা থেকেই তাদের বাই অর্ডারগুলো শুরু করেছিল, তাই প্রাইস এখানে ফিরে এলেই একটা আপওয়ার্ড রিঅ্যাকশন দেখার সম্ভাবনা প্রবল হয়ে যায়। বুলিশের পর এবার স্বাভাবিকভাবেই চলে আসে আমাদের 3 নম্বর পয়েন্ট, বিয়ারিশ অর্ডার ব্লক। বুলিশ সেটআপের ঠিক উল্টো পিঠের ছবিটা হল বিয়ারিশ অর্ডার ব্লক। এক্ষেত্রে মার্কেটকে খুব পাওয়ারফুলভাবে নিচের দিকে ড্রপ করতে হয়, আর এই ড্রপের চোটে আগের লো বা সুইং পয়েন্টটা ব্রেক হওয়া বাধ্যতামূলক। এই স্ট্রাকচার ব্রেক হওয়ার পর সেই বিশাল ডাউনওয়ার্ড মুভমেন্টের ঠিক আগে তৈরি হওয়া শেষ বুলিশ বা গ্রিন ক্যান্ডেলটাই হল বিয়ারিশ অর্ডার ব্লক। সেল সেটআপ খোঁজার জন্য এটাই প্রাইম জোন। ঠিক আগের মতোই প্রাইস যখন আবার একটু ওপরের দিকে উঠে মার্ক করা এই স্পেসিফিক জোনে ফিরে আসে তখন সেল এন্ট্রি খোঁজা হয়। এর কারণ হলো স্মার্ট মানি যেহেতু এই লেভেল থেকেই মার্কেটকে নিচে নামিয়েছিল, তারা চাইবে নিজেদের সেই ইনিশিয়াল সেল পজিশনগুলোকে ডিফেন্ড করতে। তাই তারা আবারও অ্যাক্টিভ হয়ে মার্কেটকে নিচের দিকেই পুশ করবে বলে ধরে নেওয়া যায়। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, 4 নম্বর পয়েন্ট, অর্ডার ব্লক আসলে কেন কাজ করে। একটা খুব বেসিক প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? চার্টে তো হাজার হাজার ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে মার্কেট কেন শুধু এই নির্দিষ্ট জোনগুলোতেই এসে এত সুন্দর আর নির্ভরযোগ্য রিঅ্যাকশন দেয়? সাধারণ ট্রেডারদের কাছে যেটা শুধুই কিছু র্যান্ডম ক্যান্ডেল বলে মনে হয়, তার পেছনে কিন্তু প্রাতিষ্ঠানিক লজিকের দারুণ একটা মেকানিজম লুকিয়ে আছে। লজিকটা লুকিয়ে আছে ঠিক এই একটা কথার মধ্যে। এই যে বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠান, এদের ট্রেডিং ভলিউম এতটাই বড় যে তারা চাইলেও একটা সিঙ্গেল প্রাইস পয়েন্টে তাদের সব ট্রেড একসাথে প্লেস করতে পারে না। যদি সেটা করতে যায়, মার্কেট প্রাইস পুরো আনস্টেবল হয়ে যাবে। তাই বাধ্য হয়েই তাদেরকে নিজেদের বিশাল পজিশনগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ধীরে ধীরে বিল্ড আপ করতে হয়। এখন এখানকার সবচেয়ে মজার বিষয়টা হলো, যেহেতু বড় প্রতিষ্ঠানগুলো প্রথম মুভমেন্টের সময় তাদের সব অর্ডার একসাথে এক্সিকিউট করতে পারে না, তাদের বিশাল পরিমাণে পেন্ডিং অর্ডার ঠিক ওই অর্ডার ব্লক এরিয়াতেই পড়ে থাকে। আর এই পেন্ডিং অর্ডারগুলো মার্কেটে যেন একটা বিশাল চুম্বকের মতো কাজ করে। প্রাইস তাই লিকুইডিটি বা এই পেন্ডিং অর্ডারগুলোকে ফিল করার জন্য স্বাভাবিকভাবেই সেই পুরনো এরিয়াতে ফিরে আসে। আর যেই না সেই অর্ডারগুলো ট্রিগার হয়, ব্যাস মার্কেট আবারও প্রবল বেগে রিয়্যাক্ট করে। থিওরি তো অনেক হলো, এবার কিছু রিয়ালিটি চেক। 5 নম্বর পয়েন্ট, ট্রেডার্সদের সাধারণ ভুলগুলো। মার্কেটে সবচেয়ে কমন যে ভুলটা দেখা যায়
তা হল চার্টের যে কোনো বিপরীত ক্যান্ডেলকেই অর্ডার ব্লক ভেবে বসে থাকা। এটা মারাত্মক একটা ভুল। এছাড়া ওভারঅল মার্কেটের ট্রেন্ড কোন দিকে সেটা না দেখেই শুধু একটা ব্লকের ভরসায় ট্রেড নেওয়াটা একদম বোকামি। জোনে প্রাইস আসামাত্রই কোনো কনফার্মেশন ছাড়া লাফিয়ে পড়ে ব্লাইন্ড এন্ট্রি নেওয়া আর ক্যাপিটাল বাঁচানোর জন্য স্টপ লস ব্যবহার না করা, এগুলো হলো ট্রেডারদের সবচেয়ে প্রচলিত এবং বলা যায় সবচেয়ে দামি ভুল। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? অর্ডার ব্লক কিন্তু একা কোনো ম্যাজিক সলিউশন নয় যে প্রতিবার 100 ভাগ কাজ করবে। হাই প্রবাবিলিটি ট্রেড পেতে হলে এই কনসেপ্টটাকে অবশ্যই ওভারঅল মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি কোথায় আছে আর প্রাইস অ্যাকশনের কড়া কনফার্মেশনের সাথে মেলাতে হবে। পুরো জিনিসটা আসলে একটা প্যাকেজ ডিল। সবশেষে চলে আসি আমাদের 6 নম্বর পয়েন্টে, খুবই সহজ এবং গোছানো একটা ট্রেডিং পদ্ধতিতে। এতক্ষণ যা যা আলোচনা হলো সেটাকে একটা কমপ্লিট মেথডে রূপ দেয়া যাক। একটা লজিক্যাল এন্ট্রি পেতে এই 5টি ধাপ ফলো করা যায়। 1. মার্কেটের মূল ট্রেন্ড এবং স্ট্রং মুভটা চিহ্নিত করতে হয়। 2. সেই মুভের ঠিক আগের শেষ বিপরীত ক্যান্ডেলটা মার্ক করতে হয়। 3. চরম ধৈর্যের সাথে অপেক্ষা করতে হয় কখন প্রাইস সেখানে ফিরে আসে। 4. জোনে আসার পর ছোট টাইম ফ্রেমে কনফার্মেশন খুঁজতে হয়। আর 5. একটা লজিক্যাল স্টপ লস দিয়ে তবেই এন্ট্রি নিতে হয়। সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল মেথড। সত্যি বলতে ট্রেডিংয়ের শর্টকাট বলে কিছু নেই। দিনের পর দিন এই স্পেসিফিক আর গোছানো মেথডটা খুব ডিসিপ্লিনের সাথে প্র্যাকটিস করতে হয়। এই রুটিনটা ফলো করলেই ধীরে ধীরে চার্ট রিডিংয়ের আসল স্কিলটা তৈরি হয় আর মার্কেটে প্রাতিষ্ঠানিক ফুটপ্রিন্টগুলো একেবারে পরিষ্কার আয়নার মতো ধরা পড়তে থাকে। আজকের আলোচনা শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যাই। একবার ভেবে দেখা দরকার, চার্ট অ্যানালাইসিসের সময়ে সিদ্ধান্তগুলো কি সত্যিই স্মার্ট মানির লজিক মেনে হচ্ছে, নাকি কেবল র্যান্ডম ক্যান্ডেলের পেছনে ছুটে শুধুই সময় নষ্ট হচ্ছে। আইসিটি এবং স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমাদের এই সিরিজে এমন আরও অনেক গভীর বিশ্লেষণ সামনে আসতে থাকবে।